সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে 14,90,000 মানুষ মারা গেছেন। আমাদের ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে আবার লকডাউন হচ্ছে। কোভিড এর দ্বিতীয় ঢেউয়ের ইউকের প্রতিদিন গড়ে প্রায় 500 শতাধিক মানুষ মারা যাচ্ছেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আক্রান্ত মৃত্যু সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আর একই সাথে দেশে নারী নির্যাতন, বেকার সমস্যা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 1 লক্ষ প্রবাসী ভিসার মেয়াদ ও বিমানের টিকিটের অভাবে নিজ কর্মস্থলে ফিরতে পারছেন না। এজন্য আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ উৎকণ্ঠায় আছি কি হচ্ছে বাংলাদেশে তা জানতে আজকের এই সংলাপ। আজকের বিষয় সমসাময়িক বাংলাদেশ। আজকের অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাক্তার আব্দুল আজিজ। আমাদের সাথে আছেন সাবেক সাংসদ বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জনাব শামসুল উমান দুদু। আমাদের সাথে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা এবং আনব্রাইড কাউন্সিলের সাবেক মেয়র ডাক্তার মোহাম্মদ আলতাফুর রহমান। আমাদের সাথে আছেন বাহরাইন প্রবাসী শিশির খান। আমাদের সাথে আছেন আহমেদ হোসেন। আমাদের সাথে আছেন প্রবাস চট্টগ্রাম পূর্ব প্রধান শাহরি হাসান। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সংলাপের শুরুতে আমি যাব কোভিড-19 আপডেট জানতে শাহরি হাসানের কাছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তথ্য বিবরণী গণমাধ্যমে দেওয়া হয় সেটার সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে গত 24 ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে কোভিড-19-এর 15,972 জনের। এ পর্যন্ত বাংলাদেশে সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে 28,04,174 জনের। গেল 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়েছেন 2,198 জন। এই যাবৎকাল বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত হওয়ার সংখ্যা 4,69,423। দুঃখজনকভাবে কোভিড-19 আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হবার পর বাংলাদেশে মৃত্যুবরণকারীর সংখ্যা 6,713 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হবার পর ঘরে হাসপাতালে বিভিন্নভাবে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন 2,562 জন। এই যাবৎকাল বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত হবার পর সুস্থ হয়েছেন সর্বমোট 3,85,786 জন। এটি ছিল বাংলাদেশে কোভিড-19 সর্বশেষ চিত্র। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমরা শুরুতেই যাব, আমাদের সাথে আছেন বাহরাইন প্রবাসী। আমরা জানি যে বাংলাদেশে বাহরাইন প্রবাসী প্রায় 3,000 আটকা পড়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন হুসেন আহমেদ আমাদের সাথে আছেন, যিনি দীর্ঘদিন যাবত যারা বাহরাইন প্রবাসী বাংলাদেশে আটকা পড়েছেন ওনারা বিভিন্নভাবে আন্দোলন করছেন, স্মারকলিপি দিয়েছেন, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন, তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দেখা করেছেন, সচিবের সাথে কথা বলেছেন। ওনাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলা হয়েছিল যে আপনাদেরকে 1 সপ্তাহ ভিতরে জানানো হবে, কিন্তু আজও জানানো হয়নি। আমরা হুসেন আহমেদ, আপনি একটু আনমিট করতে হবে। আপনার শুরুতেই আমি যেটা জানতে চাই যে বর্তমান কি অবস্থা, আপনারা কি কোনো আশ্বাস পেয়েছেন বাংলাদেশ সরকারের কাছ থেকে যে বাহরাইনে ফেরত যেতে পারবেন? কি বলবেন এই প্রমাণ? ধন্যবাদ প্রবাস দর্পণ অনুষ্ঠানে আপনি আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই আজকের সম্মানিত অতিথি যারা এই অনুষ্ঠানে আপনার যোগ দিয়েছেন তাদেরকে। এবং আমি একজন বাহরাইন প্রবাসী। আমরা প্রায় আপনার 3,000 প্রবাসী এখন আপনার করোনার মধ্যে এসে দেশে আইসা আটকা পড়েছি। আমরা আপনার 3,000 শ্রমিক হলে আমাদের কিন্তু 3,000 শ্রমিকের সাথে 3,000 পরিবারের একটা সম্পর্ক। আমরা কিন্তু 3,000-এর সাথে কারো ফ্যামিলিতে 4 জন 5 জন 6 জন করে ধরলে আমরা 25-30,000 লোক কিন্তু অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি। আপনার এই অনুষ্ঠানে আমি অক্টোবরের 27 তারিখেও আপনার কথা বলছিলাম, তখন 27 তারিখ হবে। যাই হোক, আপনার মাধ্যমে এবং আমাদের একজন এমপি ছিলেন, এমপি ফারহান আফা, উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে আপনার উনি এমপি মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে আমাদেরকে জানানো হবে, কিন্তু এতদিন হয়ে গেলে এখনো কিন্তু আমরা যতটুকু পারছি
আমরা ডাটাবেস তৈরি করে আপনার একটা ডাটাবেস বাহরাইন এম্বাসিতে দিয়েছি, একটা ডাটাবেস আপনার প্রবাস কল্যাণ মন্ত্রণালয় দিয়েছে, এবং আমাদের সাবেক বাহরাইনের এম্বাসির দূতাবাসের কর্মকর্তা জনাব তাজউদ্দিন স্যারকেও একটা আমরা আপনার ডাটাবেস দিয়েছি। উনি ওনার জায়গা থেকে বলছে যতটুকু পারে কাজ করবে। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা গত 27 তারিখে গিয়েছিলাম, পররাষ্ট্র মন্ত্রীর সাথে আমরা দেখা করতে পারি নাই, আমরা সচিবের সাথে দেখা করেছিলাম। সচিব আমাদেরকে বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে জানাবে, কিংবা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটা ব্যবস্থা করবে। আমাদের কয়েকদিন আগে আমাদের ফোন করেছে, আমাদেরকে এখনো আপনার কোনো ধরনের ফোন কিংবা কোনো ধরনের খবর, SMS, ইমেল কিছুই করে নাই। আমরা কিন্তু আপনার যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা ওনাদের সাথে যোগাযোগ করেও কোনো গুড নিউজ পাওয়ার মতো কিছু পাই নাই। তারপরে আপনার ডাটাবেস তৈরি করে আমরা তো আসলে এটা আমরা তৈরি করতে পারবো, কিন্তু আমাদের তো কিছু করতে হলে বাহরাইন আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যদি কথা বলতে হয়, সেটা তো আমরা প্রবাসীরা পারবো না। এটা হয়তো পররাষ্ট্রমন্ত্রীর থেকে কিংবা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা ওই দেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে আলাপ করে এটা কিছু করতে হবে, কিন্তু ওই ধরনের কিছু আসলে এখন পর্যন্ত হচ্ছে না। আমাদের কোম্পানি থেকেও আমরা আশ্বাস পাচ্ছি পুনরায় আমরা ওখানে জয়েন করার জন্য, কিন্তু আমরা যে যাওয়ার মতো কোনো ধরনের ব্যবস্থা এখনো হয়নি। সেজন্য আমরা অনেক দুঃখের মধ্যে থাকলেও কিছু করার নাই, কষ্টের মধ্যে থাকলেও কিছু করার নাই, থাকতে হচ্ছে। সেই জন্য আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের মানববন্ধন করে বিভিন্ন ভাবে আমরা এটা সরকারের নজরে আনার চেষ্টা করতেছি, কিন্তু আনলে কি হবে, এখনো আমরা ওই ধরনের কোনো ধরনের আশ্বাস পাচ্ছি না। আমরা এম্বাসির সাথে যোগাযোগ করলে এম্বাসি বলতেছে আপনার আমরা চেষ্টা করতেছি, হবে, কিছুদিন ধৈর্য ধরেন। ধৈর্য ধরতে ধরতে আজকে 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার আমরা যে পুনরায় যেতে পারবো এই ধরনের কোনো আশ্বাস পাচ্ছি না। পুনরায় যেতে পারবো না সে ধরনেরও কোনো আমরা কিছুই এখন পর্যন্ত জানি না। সেজন্য আমরা কি করতে পারি আমরা আসলেই বুঝতে পারতেছি না। বিভিন্ন ভাবে চেষ্টা করতেছি, চেষ্টা করলেও আসলে সুফল পাচ্ছি না আমরা। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন এমপি মহোদয়, বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত থাকেন, আসেন, অতিথিবৃন্দুর মাধ্যমে আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জিনিসগুলো জানানোর চেষ্টা করতেছি, কিন্তু কাজের কাজ আসলে এখন পর্যন্ত কিছু হয় নাই। সেজন্য আপনার মাধ্যমে আবারও আজকে এই অনুষ্ঠানে যোগদান করে আমি নিজেদের যে কষ্টের কথাগুলো এবং আমরা কিভাবে পুনরায় যেতে পারি সেই জন্য আজকে আবার আসলাম আপনার মাধ্যমে। আপনি ইনশাআল্লাহ কোন একটা ব্যবস্থা করতে পারবেন, হয়তো এখানে এমপি মহোদয় থাকবে, আরো বিভিন্ন অতিথিবৃন্দ আছে, তারা হয়তো কিছু একটা সুব্যবস্থা করে দিতে পারবে আমাদের প্রবাসী। আমরা 3000 প্রবাসী, কিন্তু দেখা গেছে যে আপনার মধ্যপাতে 1 লাখের উপরে প্রবাসীরা দেশে এসে যেতে পারতেছে না। এই 1 লাখ প্রবাসী তো তারা ব্যক্তিগতভাবে যেতে পারবে, এটা সরকারের মাধ্যমে ওই বিভিন্ন দেশের এম্বাসি আছে, এম্বাসির মাধ্যমে যোগাযোগ করতে হবে। এখন পর্যন্ত কেউ যোগাযোগ করে আমাদেরকে যে যাওয়ার মতো একটা ব্যবস্থা হবে এই ধরনের কথা এখন আমরা কোথাও শুনতে পাইনি, আশার আলো এখনো পাইনি, 1% পাইনি। তারপর আপনার কোম্পানির থেকে দেখা গেছে আমাদেরকে এখন নিতে চাচ্ছে, এমন একটা সময় আসবে দেখা গেছে কোম্পানি আমাদেরকে তখন বলবে যে না আমরা অন্য লোক নিয়ে ফেলছি, কিবা এখন আসলে কাজ হবে না আপনার। তো সেই জন্য যত তাড়াতাড়ি করা যায়, যে যত তাড়াতাড়ি আমাদেরকে একটা ব্যবস্থা করা যায়, না করলে আসলে দেরি হয়ে গেলে এমন এক সময় দেখা গেছে হবে, তখন আমরা কিন্তু কাজ যেতে পারবো না। তখন দেখা গেছে কোম্পানিও বলবে যে না এখন তোমাদেরকে আমরা রাখবো না, তখন আমরা একটা বিপদে পড়ে যাব। আমরা কিন্তু এখন বেশিরভাগ লোকে আপনার কোম্পানির সাথে যোগাযোগ রাখছে, কোম্পানি আশ্বাস করছে যে হ্যাঁ ভিসা খুললে কিংবা ভিসা চালু হলে একটা ব্যবস্থা হলে আমরা তোমাদেরকে নিয়ে আসবো। এখন সেই জন্য আমি পররাষ্ট্র জি ধন্যবাদ আপনাকে, আবার আসবো আপনার কাছে। আমাদের সাথে সংযুক্ত হয়েছে আমাদের মাননীয় সংসদ সদস্য
প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপি মহোদয়, স্বাগত জানাচ্ছি। আমি একটু যাব, আমাদের সাথে আছেন, আমরা জানি যে বীর মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা এবং যিনি দীর্ঘদিন যাবত ইউকের মেয়র ছিলেন, আইবেড সিটি কাউন্সিলের মেয়র ছিলেন, ডাক্তার মোহাম্মদ আলতাফুর রহমানের কাছে যাবো। আলতাফুর রহমান, আপনাকে প্রথমে এই বিজয়ের মাসে আপনাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আপনাকে পেয়েছি বলে আমরা প্রবাস ধর্ম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জনাব আলতাফুর রহমান, আমরা আপনার কাছ থেকে জানতে, আমরা দীর্ঘদিন এখানে চিকিৎসা পেশায় আছেন এবং আমরা বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্র আপনি প্রতিষ্ঠা করেছেন। আপনি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধে আপনার অবদান আমরা জানি। আপনি যে একটু কোভিড নিয়ে আমরা জানতে চাবো যে কোভিড এর আমরা ইউকেতে দেখি প্রতিদিন করে 4 থেকে 500 মানুষ মারা যাচ্ছেন, আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একই সাথে ভ্যাকসিনের সর্বশেষ অবস্থা যে একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাকে বিরাট বড় পরিচয় দিয়ে দিয়েছেন। সামান্য সাহায্য করতে পারছিলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, আমার সেটা জন্মের জন্য, যে সময় আমার জন্ম আমি সুযোগ পেয়েছি কিছু করার জন্য করেছি। এখন বর্তমানে আমি যখন দেখছি এই কোভিড সম্বন্ধে বলতে পারছেন, আমি ওই সম্বন্ধে আর কিছু বলবো না, আমার আপনি যা বলছেন দ্যাটস ফাইন। কোভিড সম্বন্ধে এখন কোভিডে তো দেখা যাচ্ছে মানে সারা পৃথিবী শুদ্ধ যে অবস্থা, বাংলাদেশের অবস্থা হয়তোবা ওই রকম অত খারাপ হতে পারে, ভালো হতে পারে, আমরা জানি, কিন্তু হিসাব যা দেখি তাতে মনে হয় কমই আছে, আমার অধিক কমই আছে। ব্রিটেনে এখন আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিন শুরু হয়েছে। এদেশের যে ড্রাগ অ্যান্ড রেগুলেশন কমিটি তারা পারমিশন দিচ্ছে, আগামী সপ্তাহ থেকে আসার, আজকে থেকেই প্যাকিং শুরু হয়েছে। বেলজিয়াম থেকে আসছে, এটা হচ্ছে এই ফাইজারের আর মডার্নার যেটা, সেটা হচ্ছে 2টা ইনজেকশন দিতে হবে। একটা প্রথম ছোট ইনজেকশন দিতে হবে, 21 দিন পরে আরেকটা ইনজেকশন দিতে হবে। প্রথম ইনজেকশন দেওয়ার পরে সামান্য ইমিউনিটি হয়, কিন্তু কমপ্লিট ইমিউনিটি হবে না। আর 21 দিন পরে যখন দেওয়া হবে, তারপরে 1 সপ্তাহ পরে ফুল ইমিউনিটি হবে। এটা এরা সব সায়েন্টিফিক যারা করছে, মানে আবিষ্কার করছেন তারাও বলেছেন, যেটা স্টাডি হচ্ছে তারাও বলেছেন। এবং এখানে প্রথম ইংল্যান্ডে, ব্রিটেনে পারমিশন দেওয়া হলো যে কোনো ভ্যাকসিনে। এখন তো বর্তমানে দেশে অনেকগুলো ভ্যাকসিনের চলতেছে, তার মধ্যে 3টা মানে আগে, একটা হলো এই যেটা পারমিশন আজকে দিল, আর একটা আছে আমাদের অ্যাস্ট্রাজেনিকা আর অক্সফোর্ডের, আর একটা আছে কোন দেশে এখন টিম বন্ধ করতে পারলাম না, এরকম অনেকগুলো আছে। তো এর মধ্যে এটা এরা সব স্টাডি করছে। এত তাড়াতাড়ি কেন দিতে পারলো সবার আগে? কারণ এরা প্রতিটা স্টেপে এরা পরীক্ষা করছে, রুগীদের ফলো করছে, তারপর সাইড এফেক্ট দেখছে, একসঙ্গে অনেকগুলি কাজ করছে। সো দে হ্যাভ ফাউন্ড, দে আর স্যাটিসফাইড যে আমাদের এটা এখন ভালো কাজ করবে। এই হলো বর্তমানে। এখন প্রথম ধাপে এ দেশে 800,000 পাবে, টোটাল 40 মিলিয়ন এরা মানে পয়সা দিয়ে দিচ্ছে অলরেডি, ধাপে ধাপে আসবে। আর এখানে আমার মধ্যে যারা মানে 80-র উপরে ঊর্ধ্ব, যারা অনেকে যারা নার্সিং হোম বা রেসিডেন্সিয়াল হোমে থাকে, সেখানকার স্টাফ, ডাক্তার, নার্সেরা এগুলা আগে পাবে। তারপরে পাবে হচ্ছে সেই সমস্ত লোক যাদের অন্য ক্যান্সার আছে, অসুখ আছে, যাতে তাদের ইমিউনিটি নাই, সেই লোকগুলা 70-র উপরে তাদেরকে দেবে। তারপরে 60 ক্রমান্বয়ে এর আস্তে আস্তে সব জায়গায় দেওয়া হবে। আশা করতেছে যে হয়তোবা এপ্রিল-মের দিকে পর্যন্ত সব লোকেরই দেওয়া শেষ হবে। এই পর্যন্ত এখনকার আর বাংলাদেশের ব্যাপারে আমি প্রত্যেক যা বললেন ওনার রিপোর্ট দেখলাম, আমি প্রথম আলোতে পড়লাম, দ্যাট ইজ ওই ফিগার তো ওইরকমই আছে এখন। আর আমি দুঃখ প্রকাশ করি, বাহরাইনের যে ভাই সাহেব এসে আটকা পড়ে গেছে দেশে। এখন আমার ধারণা যে সেখানকার আমাদের এমবেসি, আমাদের সরকার, ওনারা সবাই নিশ্চয়ই চেষ্টা করবেন করে। এখন তবে ভয় হলো উনি যেটা বললেন যে যদি ওই কোম্পানি আর নিতে না চায়, এখনো নিতে চাচ্ছে, এটা একটা সুরাহা হোক, এটি আমরা চাই। এতে আর কি আমরা আর কি করতে পারবো আমি জানি না। তো আমরা ডিসকাশন করতেছি, এখানে আমাদের ইম্পর্টেন্ট লোকজন আছেন, আমাদের এমপি আছেন, দেশের ডাক্তার আছেন, আইগার এমপি দুদু সাহেব আছেন, সবাই, এবং আমরা সবাই
আশা করি এটা কিছু হবে। আমাদের যেগুলো কথাবার্তা বলার আছে উই ক্যান ডু ইট। আমরা এই মাত্রই করতে পারি, রেজ করতে পারি, এর মানে মনে সমস্যাটা ওঠাতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ আলতাফ ভাই। আবার আসবো আপনার কাছে, আবার আসবো। আমি একটু যেতে চাই, আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, সাবেক সাংসদ, এবং আমরা জানি যে বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত কথা বলেন বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন সমস্যা নিয়ে। দুদু ভাই, আপনিও এর আগে আমাদের বাহরাইন প্রবাসী নিয়ে কথা বলছিলেন আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমরা বাহরাইন নিয়ে একটু কথা বলবেন প্লিজ। সাথে সাথে একটা বিষয় জানতে চাই, বিশেষ করে বাংলাদেশে এই কোভিড-19 এর কারণে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 50% মানুষ বেকার হয়ে গেছে। মানে অনেক মানুষ তাদের ঢাকা শহর থেকে গ্রামে চলে গেছে। তাদের মানে এই মানুষগুলা, মানে মানুষের যে অবস্থা, এই অবস্থায় আপনি কি বলবেন, কি করা উচিত সরকারের? একটু আনমিউট করতে হবে দুদু ভাই, কাইন্ডলি। প্রবাস দর্পণের রূপক এবং আপনাদের সহকর্মীরা যারা আছেন, আর আজকে যারা এই অনুষ্ঠানের আমার সঙ্গে হয়েছে, সবাইকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সহমর্মিতা জানাচ্ছি বাহরাইন প্রবাসী হোসেন আহমেদকে, যিনি একটু আগে বললেন তার কষ্টের কথা এবং অসহায়তার কথা। বাহরাইনে প্রায় 1 লক্ষ মানুষ আমাদের এখন দেশে আটকা পড়ে গেছে, যারা চাকরিজীবী ছিলেন বাহরাইনে। আমি খুব অল্প সময়ের জন্য একবারের জন্য গিয়েছিলাম। ছোট্ট একটা দেশ, কিন্তু অনেক বাঙালি প্রবাসী হিসাবে তারা ওখানে আছেন এবং ভালো ছিলেন তখন। এই মহামারীর বেশ কিছু আগে আমি গিয়েছিলাম এবং ওদের একটা মার্কেটে দেখেছিলাম, যেটা আমার কাছে, যেখানে বাঙালিরা কাজ করে, দোকান ব্যবসা করে, অনেকটা নবাবপুরের মতো আমার কাছে মনে হয়েছে। মানে এত ঘন ঘন তারা দোকান এবং প্রবাসী ছিলেন। এবং এখনো আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে 2টি দোকান থেকে আমাকে 2টি কম্বল জোর করে তারা আমাকে উপহার দিয়েছিল তাদের মার্কেটে যাওয়ার জন্য। তাদের যে আন্তরিকতা, তাদের যে সেই সময়ের, ওখানে সব শ্রেণীর মানুষ, সব রাজনৈতিক দল খুব কাছাকাছি সেই সময় বসবাস করছে এবং তারা খুব পরস্পরের বন্ধু হিসাবে ওখানে আমি দেখে এসেছি। আমি হোসেন আহমেদের সঙ্গে পুরোপুরি একমত এবং আমি সরকারকেও বলবো, একটা প্রতিযোগিতার বিশ্ব। বাহরাইন মুসলিম দেশ বলে আমরা বাংলাদেশে এখানে মুসলিম সংখ্যাধিক্য দেশ, আমাদের জন্য তারা বসে থাকবে, আমরা যখন খুশি চাকরি করব, চাকরি পাবো ফেরত, এটা বোধহয় ভাবা ঠিক হবে না। হ্যাঁ, আপনি একটু আগে যেমন বললেন যে প্রায় 50% মানুষ আমাদের স্থানীয় ভাবে বাংলাদেশের কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, চাকরি হারাইছেন, ব্যবসা হারাইছে, বা যে ছোট্ট হয়তো দেখা গেল একটা বাড়ি আছে, একটা বা 2টা ফ্ল্যাট সে ভাড়া দিয়ে জীবনযাপন করে, তার সন্তানদের লেখাপড়া করায়, দেখা যাবে যে তার সে 2টো ভাড়াতেই সে হারাইছে, অর্থাৎ তার আর কোনো ইনকাম নাই। এমনও অনেক পরিবার পাওয়া যাবে। বেসরকারি অনেক চাকরি যারা করতেন, তাদের একটা বড় সেকশন ওই চাকরি হারিয়েছে। সেই জায়গায় যদি আমরা বাহরাইনের মতো একটা জায়গায় এখনো পর্যন্ত সুযোগ আছে 1 লক্ষ মানুষের ফেরত গিয়ে চাকরি পাওয়ার, সেইটা যদি আমরা গ্রহণ না করি, এটা আমাদের জন্য একটা বড় ধরনের কারণ। সরকারের আমি সমালোচনা করতে পারবো নানান ভাবে, আমি বিরোধী দলের সদস্য হিসেবে, কিন্তু এই যে ক্ষতিটা হয়ে যাবে, এটা সামগ্রিক দেশের ক্ষতি হয়ে যাবে। যে এখানে যারা ফেরত আসছে তাদের পারিবারিক, ওই একজন চাকরিজীবীর উপরে একটা পরিবার, কোনো ক্ষেত্রে 2টা পরিবার, 3টা পরিবারও নির্ভর করে। ভাইয়ের কে টাকা দেয়, বোনকে টাকা দেয়, নিজের পরিবারকে চালায়, এমনও আছে। এইসব মানুষগুলোকে একটা মানুষ হিসাবে না দেখে, 1 লক্ষ মানুষকে হিসাবে না দেখে, প্রায় একটা বড় জনগোষ্ঠী হিসাবে যদি সরকার পরিগণিত করে বা চিন্তা করে। আর সবথেকে দুঃখজনক হচ্ছে কি, অন্যান্য দেশের দূতাবাসের যে ভূমিকা থাকে, আমাদের প্রায় সময় দেখা যাবে, শুধু বাহরাইন না,
যে আমাদের মানুষগুলো দূতাবাসে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে, দূতাবাস তাদের কাছে এগিয়ে যায় না। দূতাবাসকে কিন্তু পোস্টে বেতন দিচ্ছে, সুবিধা দিচ্ছে এইসব মানুষগুলোর ট্যাক্সের টাকায়, সেই ক্ষেত্রে করছে না। আমি সরকারের কাছে দাবি জানাবো এবং অনুরোধও জানাবো অনতিবিলম্বে এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, এরা কিন্তু বসে থাকবে না। এই 1 লক্ষ জায়গায় এই চাকরিতে কিন্তু তারা তাদের দেশের লোক তারা নিয়ে যাবে। আমাদের যত বন্ধু হোক, যত কাছের লোক হোক, স্বার্থের ব্যাপারে সব শাসক দেশ তাদের স্বার্থকেই দেখবে। তাহলে আমরা দেখবো না কেন? আমাদের চাকরি আছে, এখান থেকে একটা ছেলে চাকরি করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, কিন্তু তার চাকরিটা আছে। আমি একটা প্লেন দিয়ে বিশেষ চার্টার্ড করে বিমানগুলো নিয়ে যাও, আমার তো ধারণা যারা যাবে তারা ফ্রি যেতে চাইবে না, তারা পয়সা দিয়ে যেতে চাবে। এই উদ্যোগটা নেওয়া, এই ব্যবস্থাটা সরকারই তো পারে, অন্য কোনো প্রতিষ্ঠান পারে কিনা আমার জানা নেই। এনজিওরা এই ক্ষেত্রে হয়তো একটু ভূমিকা রাখতে পারে, বা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনও হয়তো ভূমিকা রাখতে পারে। এদিকে আমার দৃষ্টি আকর্ষণ। আর আমাদের এই যে প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, তিনি তার এখন যেখানে আছেন সেখানে যে ভ্যাকসিনের কথাগুলো, প্রাপ্তির কথাগুলো বললেন, এটা তো আমরা বিভিন্ন পত্র পত্রিকাতেও শুনতে পাচ্ছি যে সবাই প্রত্যাশা করছে যে ভ্যাকসিনটা যত দ্রুত পাওয়া যায় মানুষকে রক্ষা করার জন্য, সে যে দেশেরই হোক না কেন। আমরা অর্থনৈতিক থেকে দুর্বল একটা দেশ হলো, স্বাধীন সার্বভৌম একটি দেশ। তো এই দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ সারা বিশ্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছে এবং তাদের ভূমিকাও উল্লেখযোগ্য। ইংল্যান্ড সহ, আমেরিকা সহ, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে আছে। তাদের ভূমিকাও কোনো কোনো ক্ষেত্রে সরকার যদি গ্রহণ করে এবং পরামর্শ নেয়, তাহলে আমরা লাভবানই হব। আমাদের এখানে দুটো দৃষ্টি আপনাকে দিতে হবে, একটি হচ্ছে করোনা ভাইরাস, আর দুটি হচ্ছে বেকারত্ব। ভয়াবহ রকমের আত্মঘাতী একটি অবস্থায় আমরা গেছি। সেটা হচ্ছে আভ্যন্তরীণ ভাবে যে মধ্যবিত্ত শ্রেণী, এটা বড় কষ্টকর একটা শ্রেণী। এরা না পারে বলতে, না পারে সইতে। বাংলাদেশের সব থেকে ক্ষতিগ্রস্ত অংশটা হচ্ছে মধ্যবিত্ত। উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত তাদের তো একটা পর্যায়ে আছে, কিন্তু মধ্যবিত্তদের আর কোনো জায়গা নাই। তাদের সীমিত সম্পদ ইতিমধ্যে হাতছাড়া করে ফেলেছে গত 1 বছরে, প্রায় 1 বছরে। সেই জন্য এদেরকে রক্ষা করার জন্য আমার কাছে মনে হয় যত দ্রুত সম্ভব, মানে ইংল্যান্ড যে বিপদ আছে, আমেরিকা যে বিপদ আছে, তার থেকে বড় বিপদ হলো আমরা। আমাদের এখানে রোগীর সংখ্যা কত, মৃত্যুর সংখ্যা কত, বা আক্রান্ত সংখ্যা কত, আমি এই হিসাবে যাচ্ছি। এখানে আস্থা বিশ্বাসের প্রশ্ন আমি যাচ্ছি না, কেন আমি দ্রুত ভ্যাকসিনের কথাই যাচ্ছি। এই ভ্যাকসিন হলে একটা আস্থা তৈরি হবে। আমাদের যে যে ইন্ডাস্ট্রি গুলো চলে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, আমেরিকা, লন্ডন, অন্যান্য জায়গায় কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি জানি না, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা গত 1 বছর প্রায় ভয়ঙ্কর একটা বিপজ্জনক অবস্থা চলে গেছে। এই যে দুটো আমরা কি বলে অটো প্রমোশন দিলাম, এরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে একটা বিপদের মধ্যে সম্মুখীন হবে বলে আমার বিশ্বাস। এই যেমন 71 এর যুদ্ধের পরে আমাদের যে অটো পাস হয়েছিল, হয়তো বাস্তবকালীন শেষ হয়েছিল, কিন্তু পরবর্তী সময় তারা কিন্তু এটা ভুক্তভোগী হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এখন কোনো না কোনো ভাবে শিক্ষার ক্ষেত্রে আমি বলবো, আমি সংক্ষেপে করে বলি, সরকারের উদ্যোগী হওয়া, কারণ সবকিছু আমি ছেড়ে দিয়েছি কিন্তু শিক্ষার ক্ষেত্রে অটো পাস দিয়ে দিয়েছি, এটা বোধহয় ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না, কোনো না কোনো একটা পরীক্ষার মধ্য দিয়ে সিলেবাস হতে পারতো কোনো নেওয়া। আমরা যেটা বলছি আক্রান্ত হবে। আপনি ঢাকা শহরে যারা বাস করছেন এবং ঘুরছেন তারা জানেন ঢাকা শহরে এখানে করোনা আছে বলে আপনি যদি ঢাকা শহরে বেরোন, ট্রেনে যান, বাসে যান, এমনকি বিমানে যান, মনে হবে না যে এখানে আপনার কোনো করোনা আছে। কেউ মানতে চাচ্ছে না। সরকার প্রতিনিয়ত প্রচার করছে, অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও প্রচার করছে, রাস্তায় ধরে ফাইন করছে, এখন জেলেরও ব্যবস্থা হচ্ছে, কিন্তু নিজস্ব একটা উদ্যোগও থাকতে হবে। সর্বক্ষেত্রে সমালোচনা থেকে বাস্তবমুখী কিছু পদক্ষেপ, এটা একটা সরকারের কাছে সব ছাড়বো না, এই কারণে সরকার ভালো ইলেকশন করতে পারে না।
সরকার প্রশাসনে দায় দায়িত্ব নিতে চায় না, কৈফিয়ত দিতে চায় না, জবাবদিহিতা নাই, বিচারালয় সম্বন্ধে প্রশ্ন আছে। সেই জায়গায় আমি যদি আমার জীবন রক্ষা করার উদ্যোগী না হই তাহলে বাঁচার কোনো সম্ভাবনা নেই। সেই জন্য কোনটা পরিসংখ্যান আর কোনটা পরিসংখ্যান না, তার থেকে বড় কথা ভ্যাকসিনটা ইংল্যান্ডের থেকে বেশি দরকার, দ্রুত হচ্ছে, দুর্ভাগ্যজনক। সেই জন্য আমি বলবো আনমিট করতে হবে, অ্যাক্টিভ হওয়া দরকার, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার জন্য। ভাই আবার আসবো আপনার কাছে। আমি যাবো, আমাদের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাক্তার আব্দুল আজিজ এমপি আমাদের কাছে। আজিজ ভাই একটু কাইন্ডলি একটু আনমিট করতে হবে, আমরা মিউট করা। আমরা যেটা জানতে চাই, আমরা দেখেছি যে ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে যে 3 কোটি ভ্যাকসিন ফ্রি মানে জনগণের বিতরণ করবে, কিন্তু আমরা জানি বাংলাদেশে 16-17 কোটি মানুষ। এই 3 কোটি ভ্যাকসিন ফ্রি দিলে বাকিদেরকে কিভাবে দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমরা জানি আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, একই সাথে আপনি ছিলেন না আমাদের এখানে বাহরাইন প্রবাসী হুসেন আহমেদ আছেন, উনি বাহরাইন পায় প্রবাসী 3,000 প্রবাসী বাংলাদেশি আটকা পড়েছেন দীর্ঘদিন যাবত। ওনারা বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছেন এই বাহরাইনে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য, কিন্তু ওনারা যাওয়ার কোনো এখনো কোনো প্রক্রিয়া সৃষ্টি হয়নি। আপনার সাংসদ হিসেবে, আইন প্রণেতা হিসেবে কি বলবেন? একটু আনমিট করতে হবে আজিজ ভাই। হ্যালো, জি জি, হ্যাঁ শোনা যায় ভাই? জি জি শোনা যায়, জি শোনা যাচ্ছে এখন? জি শোনা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে 2019-এর ডিসেম্বরে প্রথমে চীনের ওয়ান সিটিতে করোনা সংক্রমণ শুরু হয়, তারপরে এটা সারা বিশ্বব্যাপী এখন ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে মার্চ মাসের 8 তারিখে প্রথম আমরা একটা রোগী শনাক্ত করি এবং 18 তারিখে, মার্চ মাসের 18 তারিখে একটা রোগী মারা যায়। এরপরে এই সংক্রমণের হার বেড়ে চলছে। মাঝখানে এই গত 3 সপ্তাহ আগে বাংলাদেশের সংক্রমণের হার অনেক কমে আসছিল, কিন্তু আপনারা জানেন যে সারা বিশ্বে যেটা আশঙ্কা প্রকাশ করছে যে শীতের সময় এই সংক্রমণের হার বেড়ে যাবে, তারই প্রেক্ষাপটে বাংলাদেশেও বেড়ে চলছে। গত 2 সপ্তাহ যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, সেখানে দেখবেন যে এই সংক্রমণের হার বেড়ে চলছে। এরই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মার্চ মাসে 25 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তারই আলোকে এই করোনা যুদ্ধে জয়লাভের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যার আলোকে বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনের সকল পর্যায়ে এই করোনা যুদ্ধে সবাই সম্পৃক্ত হয়ে, আমরা বলবো না যে শতভাগ সফল, বাট আমরা যদি আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশের দিকে আমরা তাকাই, আমরা ভারত, পাকিস্তান অথবা যে কোনো দেশের দিকে তাকাই, সেখানে আমরা বলবো যে আমরা অনেকটাই প্রথম ধাপটা আমরা অত্যন্ত সফলভাবে মোকাবেলা করতে পেরেছি। আপনারা দেখেছেন যে আমাদের জনবল সংখ্যা কম ছিল, ডাক্তার সংখ্যা কম ছিল, 2000 ডাক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে, 5000-এর অধিক সিস্টারকে নিয়োগ দেওয়া হয়েছে, টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে, এবং একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা যেন দেওয়া যায় সেই জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখেছেন বেশ কয়েকটা হাসপাতালকে বাংলাদেশে কোভিডের জন্য সম্পৃক্ত করা হয়েছিল, সেখানে অন্য রোগী ভর্তি করা হতো না, শুধু কোভিড করোনা রোগী ভর্তি করা হতো। তারই আলোকে আমরা যদি বলি, সেইখানে দেখা যায় একসময় আমরা চিন্তা করতাম যে করোনা চিকিৎসার জন্য হয়তো আইসিইউ বা ভেন্টিলেটর খুব ভালো কাজ করবে, কিন্তু পরবর্তী দেখা গেল যে আইসিইউ ভেন্টিলেটরসে নেজাল ক্যানুলাটা, যেটা দিয়ে প্রতি মিনিটে 50 থেকে 60 লিটার অক্সিজেন দেওয়া যায়, সেটা রেজাল্ট ভালো, এবং সেইভাবে চিকিৎসার ফলে বাংলাদেশে আমাদের মৃত্যুর হার অন্যান্য দেশের চেয়ে অনেক কম। আমি মনে করি একটা মানুষের জীবন আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরেও অন্যান্য দেশের স্ট্যাটিস্টিক্সের সাথে যদি আমরা তুলনা করি, অন্যান্য দেশের পরিস্থিতির সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা বলবো বাংলাদেশে আমাদের মৃত্যুর হারও কম, সংক্রমণের হারও কম, এবং আমাদের ভালো হয়ে যাওয়ার সংখ্যাও বেশ বেশি। প্রথমের দিকে আপনি দেখছেন যে মাত্র একটা ল্যাবরেটরিতে আমাদের বাংলাদেশে এই রোগটাকে ডায়াগনোস করা হতো, IETCR। তারপরে এখন বাংলাদেশে 80টার উপরে ল্যাবরেটরিতে পরীক্ষা হচ্ছে, এবং সকল জায়গাতে করোনা, প্রত্যেকটা এবং উপজেলার হাসপাতাল পর্যন্ত করোনা রোগীর চিকিৎসা আছে, এবং প্রায় রোগী ভালো হয়ে যাচ্ছে। তারপরে এখন যেহেতু সারা বিশ্বে আবার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, সেখানে
বিশ্বের মতো বাংলাদেশের সংক্রমণ বেড়ে চলছে। আমরা মনে করি প্রথম ধাপ যেমন আমরা সফলতার সাথে মোকাবিলা করছি, দ্বিতীয় ধাপও যদি আমরা সফলভাবে মোকাবিলা করতে পারি তাহলে আমাদের মৃত্যুর সংখ্যা কম থাকবে। করোনা সংক্রমণের জন্য শুধু বাহরাইন না, সারা বিশ্বেই আপনারা দেখেছেন বেকার সংখ্যা বেড়েছে, মানুষের কষ্টের শেষ নেই। আমাদের বাংলাদেশে সেই দিক দিয়ে কিছুটা ভালো আছে। বাহরাইনে যে 1 লক্ষ লোক বেকার, আমরা তাদের সাথে সহমর্মিতা জ্ঞাপন করছি। সরকার অবশ্যই চেষ্টা করবে যেন এই মানুষগুলো আবার চাকরি পায়, এই মানুষগুলো যেন আবার রিহ্যাবিলিট হয়, সেটা হবে। শুধু বাহরাইন না, মিডল ইস্টে বা বিশ্বের যে কোনো দেশে, ইভেন ইউরোপে থেকেও প্রচুর বাংলাদেশে প্রায় 7 লক্ষ বাঙালি বিভিন্ন দেশ থেকে ফিরে আসছে। সরকার তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছে। শুধু তাই না, যেসব দেশে এই চাকরিচ্যুত হয়ে তারা মানবেতর জীবনযাপন করছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা নেত্রী, সেই সব দেশে কিন্তু তাদেরকে ত্রাণ পাঠানো হয়েছে। সেই সব দেশের মানুষ যেন ভালো থাকে, চাকরিচ্যুত হওয়ার পরে যেন টাকা খেতে পারে, থাকতে পারে, সেই ব্যবস্থা করেছেন। আমরা বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের অনেক রকম সমস্যা আছে, আমাদের অর্থনৈতিক সমস্যা থেকে আমাদের লজিস্টিক সাপোর্ট অনেক সমস্যা আছে। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সবকিছু দিয়ে এই করোনা যুদ্ধে জয়লাভের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখছেন প্রতি সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমাদের প্রত্যেকটা জেলা ডিস্ট্রিক্টের সাথে কথা বলেন, তাদের প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছেন এবং সরকারের বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্র এই করোনাকে মোকাবিলা করার জন্য কাজ করে যাচ্ছে এবং করোনা যুদ্ধ জয়লাভ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমি আমাদের ইয়াং ডাক্তার সিস্টারদের অসংখ্য এবং মেডিকেল পেশার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা মৃত্যুর সংখ্যা একটা সীমিত আকারে দেখতে পাচ্ছি। সংক্রমণের সংখ্যা যতটা সম্ভব কন্ট্রোলে রাখা গেছে। তারপরে আমাদের বাংলাদেশের যেটা সমস্যা সেটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতার অভাব। আপনারা দেখেছেন যে শত চেষ্টা করার পরও মাস্ক ব্যবহার করার সংখ্যা খুব বেশি ছিল না। 3টা জেলাতে একটা স্টাডি করা হয়েছিল, সেখানে দেখা গেছে মাত্র 26% মানুষ মাস্ক পরে আর 74% মানুষই মাস্ক পরে না। তবে সম্প্রতি যে আইনটা করা হয়েছে যে নো মাস্ক নো সার্ভিস, এবং প্রশাসন থেকে জরিমানা শুরু করা হয়েছে এবং জেল দেওয়া হবে সে ঘোষণা দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখন যদি আমরা রাস্তাঘাটে তাকাই তাহলে দেখি যে আমরা দেখতে পাই প্রায় 80 থেকে 90% মানুষ এখন মাস্ক পরছে। যেহেতু ভ্যাকসিন নিয়ে বিভিন্ন রকম কথা আছে, আমরা বলতেছি ভ্যাকসিন পাবো, কি বলে যেটা অক্সফোর্ডের ভ্যাকসিন আছে, ফাইজারের ভ্যাকসিন আছে, মেডোনার ভ্যাকসিন আছে। আপনার ভ্যাকসিন নিয়ে অনেক কথাবার্তা আছে। যেমন অক্সফোর্ডের ভ্যাকসিনের সাথে বাংলাদেশ সরকারের একটা চুক্তি হয়েছে, 3.5 কোটি ভ্যাকসিন হয়তো পাওয়া যাবে। সমস্যা হচ্ছে যে অক্সফোর্ডের ভ্যাকসিনের ইফিকেসি হচ্ছে 50% এবং সেখানে -20 থেকে -40 ডিগ্রি টেম্পারেচারকে রাখা হয় এবং এটা যে কতদিন এর মানে আপনি ইনজেকশন দেওয়ার পরে কতদিন যে এর ইমিউনিটি থাকবে, প্রতিরোধ ক্ষমতা থাকবে, সেটা এখনো নির্ধারিত না। যদি যেমন আগে আমরা কিছু ভ্যাকসিন দিতাম যে 1টা বা 3টা ডোজ দিলে সারা জীবনের জন্য একটা মানুষ প্রোটেক্ট হতো, কিন্তু এই ভ্যাকসিন যে কতদিন প্রোটেকশন দিবে সেটা এখনো নিশ্চিত না। প্রথমে একটা ভ্যাকসিন দেওয়ার পরে 3 সপ্তাহ পরে আরেকটা ভ্যাকসিন দিতে হবে, এরকম কোথাও জানেন। তারপরে ফাইজারের একটা ভ্যাকসিন যেটা 90%, তারা বলছে যে তাদের ইফিকেসি হচ্ছে 90%, কিন্তু সমস্যা হচ্ছে যে এই ভ্যাকসিনটাকে রাখতে হবে -70 থেকে -80 ডিগ্রি টেম্পারেচার, যেটা বাংলাদেশে সেই সুবিধাটা এই মুহূর্তে নাই। আর একটা ভ্যাকসিন যারা বাজারে আসার কথা বলছে সেটা হচ্ছে মডার্না, যেটার ইফিকেসি বলছে 95%, এবং এইটা দেখা যাচ্ছে -2 থেকে -8 ডিগ্রি টেম্পারেচার রাখা যাবে। সেইটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা সুবিধা। আপনি যদি সম্প্রতি দেখেন যে বাংলাদেশে প্রতিটা জেলা উপজেলা থেকে শুরু করে প্রতিটা লেভেলে এই ভ্যাকসিন যত সংরক্ষণ করা যায় সেই ব্যাপারে ফ্রিজ থেকে শুরু করে অন্যান্য স্ট্রাকচার ডেভেলপ করার প্রক্রিয়া চলছে। আমরা বিশ্বাস করি সেই প্রক্রিয়া সম্পন্ন হলে ভ্যাকসিন দেওয়ার যে ব্যবস্থা, আপনাদের বাংলাদেশে আমরা যেসব ইপিএ শিডিউল থেকে শুরু করে যেসব প্রোগ্রামগুলো আছে, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছি। আমি বিশ্বাস করি যদি এই ভ্যাকসিন আসে, এই ভ্যাকসিনটা অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত সফলতার সাথে আমরা সারা বাংলাদেশের মানুষকে দিতে পারবো। যদিও 3.5 কোটি ভ্যাকসিন 17 কোটি মানুষের কাছে কম, আমরা যদি অন্যান্য সোর্স থেকে আমরা ভ্যাকসিনগুলোকে আমরা জোগাড় করতে পারি তাহলে হয়তো আমাদের যে চাহিদা অনুযায়ী অনেকটাই পূরণ হবে। তবে এখানে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে প্রায়োরিটি ঠিক করতে হবে।
যারা প্রথমে হয়তো মেডিকেল প্রফেশনের সাথে সম্পৃক্ত বা যারা করোনা রোগীর চিকিৎসা করে অথবা করোনা রোগীর চিকিৎসা দিচ্ছে তাদেরকে প্রথম দিতে হবে। সাংবাদিক যারা সবসময় বিভিন্ন জায়গায় কাজ করে তাদের কথা চিন্তা করবে। প্রশাসন, পুলিশ, র্যাব থেকে যারা এটার সাথে সম্পৃক্ত এই মানুষগুলোকে চিন্তা করে এইভাবে যদি আমরা ক্যাটাগরি করে ভাগ করে ভ্যাকসিনের আওতায় আনতে পারি তাহলে হয়তো এক পর্যায়ে পুরো বাংলাদেশের সব মানুষকে দেওয়া যাবে। কিন্তু এখানে প্রায়োরিটি অবশ্যই ঠিক করতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। আর ধন্যবাদ। চিকিৎসা যেহেতু আমরা একটু আবার আসবো আপনার কাছে, আমরা একটু আমাদের অতিথিদের একটু কথা শুনে আবার আপনারা দিয়ে শেষ করব। একটু কাইন্ডলি একটু থাকেন আমাদের সাথে। আমি একটু যাব, আমাদের সাথে আছেন প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরি হাসান ভাই। শাহরি হাসান ভাই, আমি দেখতে পাচ্ছি যে শত শত বিশেষ করে অনেক দর্শক আমাদের অনেক প্রশ্ন করেছেন বা অনেক কিছু লিখেছেন, যদি একটু এইসব তথ্য একটু ছোট করে দেন এবং আপনার যদি মতামত আজকে আলোচনা। জি, বলতে আপনাকে ধন্যবাদ জানাই। সম্মানিত আলোচক যারা এত সময় আলোচনা করেছেন, কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। প্রত্যেকে খুব প্রয়োজনীয় বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমি পুনরাবৃত্তি করতে চাই না। নিশ্চয়ই দর্শক শ্রোতা যারা আছেন তারা শুনেছেন এবং কথাগুলো আমাদের কাজে লাগবে আশা করি সেভাবে। অনেক কমেন্টস এসছে। একটা বিষয় আমি জানিয়ে রাখি যে কমেন্টসগুলো এসছে অনেক শতাধিক। এর মধ্যে বেশিরভাগই এসেছে প্রবাসী যারা আটকে আছেন, প্রবাস থেকে এসে তারা দেশে আটকে আছেন, যেতে পারছেন না, তাদের সংখ্যাটা অনেক বেশি এবং তারা বলতে গেলে আকুতি জানিয়েছেন। অর্থাৎ আমি যদি একটু সহজভাবে বলি, কেউ কেউ কিন্তু এখানে মৃত্যু যন্ত্রণার মতো কষ্টে ভুগছেন এভাবে উল্লেখ করেছেন। এই বিষয়টি আমার মনে হয় সরকার এবং যেহেতু মাননীয় সংসদ সদস্য এখানে আছেন, একটু গুরুত্ব সহকারে এই বিষয়টি ভাবা উচিত, আমি মনে করি তাই। আর অন্যরা সম্মানিত আলোচকদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং সম্মান জানিয়েছেন। হুসাইন আহমেদ, যিনি দেশে আটকে পড়া প্রবাসী, তিনি তার বক্তব্যে প্রবাসী নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার যে একটা চেষ্টা না, অনেক রকম ভাবে চেষ্টা করছেন, সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন এবং এর মধ্যে যে প্রতিবন্ধকতাগুলো আছে, মানে তাদের যে কাজ হচ্ছে না, যাওয়ার ব্যাপারে যে কোনো ধরনের অগ্রগতি নেই বা সরকারের পক্ষ থেকে কোনো সাড়া তারা পাননি, এই বিষয়টি এবং মানবতর জীবনযাপন করছেন, এই সত্যটি তিনি আমাদেরকে জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ আলতাফুর রহমান ইংল্যান্ড থেকে কথা বলেছেন। আমি শ্রদ্ধা জানাই তাকে, তার মতো একজন প্রাজ্ঞ ব্যক্তি যিনি আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে এবং আপনার গণস্বাস্থ্য কেন্দ্রের মতো একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন স্বাধীনতা যুদ্ধে, যিনি অংশগ্রহণ করে আমাদেরকে গৌরবান্বিত করেছেন, তাকে শ্রদ্ধা জানাই। তিনি ইংল্যান্ড থেকে বলেছেন কোভিড-19 নিয়ে তিনি তার মতামত জানিয়েছেন। ভ্যাকসিন ইংল্যান্ডে কিভাবে হচ্ছে এবং সরবরাহ কিভাবে হবে সেই বিষয়টা ধারণা দিয়েছেন। দেশে আটকে পড়া বাহরাইন প্রবাসীদের নিয়েও তিনি উৎকণ্ঠা জানিয়েছেন এবং বাংলাদেশের কোভিড-19 পরিস্থিতি নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করেছেন। শামসুজ্জামান দুদু, প্রাজ্ঞ রাজনীতিক, তিনি তার বক্তব্যে আটকে পড়া বাহরাইন প্রবাসী যারা আছেন তাদের দুঃখ দুর্দশা এবং পরিস্থিতি নিয়ে তিনি আলোকপাত করেছেন। এই ক্ষেত্রে প্রবাসী অর্থাৎ বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে সেই দূতাবাসগুলো ঠিকঠাক মতো কাজ করে না কিংবা অসহযোগিতা করে, এই বিষয়টি তিনি উপস্থাপন করেছেন। ভ্যাকসিন সম্পর্কে তিনি কথা বলেছেন, দেশের মানুষদের কাছে ভ্যাকসিন পৌঁছানোর বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন এবং একটু করে শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, বর্তমান অবস্থা সম্পর্কে তিনি কথা বলেছেন। প্রফেসর ডক্টর আব্দুল আজিজ, মাননীয় সংসদ সদস্য এমপি, তিনি কোভিড-19 নিয়ে সরকারি উদ্যোগের বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। অন্যান্য দেশের চাইতে আমাদের দেশে করোনার পরিস্থিতি ভালো, এটি তার ব্যক্তিগত অভিমত তিনি আমাদেরকে জানিয়েছেন। দেশে করোনার সংক্রমণ বেড়েছে, এই বিষয়টি তিনি আমাদেরকে জানিয়েছেন। দেশে আটকে পড়া প্রবাসীদের নিয়ে কথা বলেছেন এবং তিনি উল্লেখ করেছেন 7 লাখ প্রবাসী এখন দেশে আটকে আছে। সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন এই বিষয়ে। স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা যে একটা অনীহা আছে, সে জনগণের মাঝে সচেতনতার অনীহা, সেই বিষয়টি তিনি উপস্থাপন করেছেন। ভ্যাকসিন সরবরাহ, সংরক্ষণ, জনগণের দোরগোড়ায় পৌঁছানো, এই বিষয় নিয়ে কথা বলেছেন। বিশেষ কিছু বলার নেই, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আলোচকরা সবাই করেছেন। আমি একটু মাননীয় সংসদ সদস্য থেকে শুরু করে এবং যারা গুরুত্বপূর্ণ আলোচক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এভাবে আটকে পড়া প্রবাসীদেরকে নিয়ে যে কথাগুলো এখানে হয়েছে, এটি একটি বিষয়। আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য দেশে আটকে পড়া প্রবাসী সম্পর্কে অবহিত আছেন, সংখ্যা সম্পর্কে তাদের যে অর্থাৎ তাদের যে কি দুর্বিষহ জীবনযাপন এবং তাদের যে আপনার অর্থনৈতিকভাবে শুধু পঙ্গু হওয়ার বিষয় নয়, তাদের যে পরিবার পরিজন নিয়ে তাদের যে আপনার নিজস্ব যে একটা অবস্থান, নিজেদের যে অস্তিত্ব, পরিবারের অস্তিত্ব যে এক ধরনের আপনার কি বলা হয় শেকড় উপড়ে ফেলার মতো অবস্থায় আছে, এই বিষয়টি সম্ভবত আমাদের সরকার ঠিকঠাকভাবে অনুধাবন করতে পারছেন বলে আমার মনে হয় না। এ কারণেই যে বিদেশে প্রবাসী যারা আটকে আছেন তাদেরকে নিয়ে এই প্রবাস দর্পণ সম্ভবত এই পর্যন্ত শুধু তাদের দুঃখ দুর্দশা, তাদের ফিরে যাওয়া, শুধু ফিরে যাওয়া না, একটা প্রসঙ্গ এখানে আছে
বিদেশে বিশেষ করে লেবাননে এবং বাহরাইনে, লেবাননে আমার ভাই বোনেরা ডাস্টবিন থেকে খাবার খুঁজে খুঁজে খাচ্ছে, একজন দুজন নয়, হাজার হাজার প্রবাসী, এবং একটি সচিত্র প্রতিবেদন আছে। এবং লেবাননে ওখানে রাজনৈতিক অস্থিরতা এবং তাদের ডলার সংকটের কারণে আমাদের দেশে যে এক দুজন বা খুব কম সংখ্যক মানুষ উপার্জন করতে পারে তারা কিন্তু দেশে টাকাতে পাঠাতে পারছে না। তার কারণ তাদের সরকারের কাছে ডলার নেই, ডলার না থাকলেও দেশে ব্যাংকে নিয়ে টাকা জমা দেওয়া যায় না এবং দেশে পাঠানো যায় না। সবচেয়ে বড় কথা, ওখানে উপার্জনশীল মানুষের সংখ্যা খুব কম। সবচেয়ে বেশি হচ্ছে বেকারত্ব, যারা না খেয়ে আছে, এবং কেউ কেউ আত্মহত্যা করছে, এবং বাহরাইনও ঠিক তাই বা অন্যান্য দেশে ঠিক তাই। কেউ কেউ আত্মহত্যা করছে, কেউ ওই দেশ ছেড়ে অন্য দেশে যেতে গিয়ে, ইউরোপে পাড়ি দিতে গিয়ে মরুভূমিতে মারা যাচ্ছে কিংবা নৌকা ডুবিতে মারা যাচ্ছে। এটি হচ্ছে আমার দেশের ভাই বোনেরা, যারা আমরা সরকার থেকে শুরু করে আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে অভিহিত করি, অর্থাৎ যখন তারা ডলার পাঠায় তখন আমরা খুব খুশি হয়ে যাই যে আমাদের দেশে অগ্রগতি হচ্ছে। তারা যখন মৃত্যুমুখে পতিত হয় তখন আমাদের সচেতনতা নিয়ে আমাদের একটু সংশয় থেকেই যায়। সেই ক্ষেত্রে দুটো বিষয়, একটি হচ্ছে কি বাহরাইন প্রবাসী যারা এখানে আটকেছেন তাদের বিষয়টা একটু আলাদা। আমি একটু সময় নিয়ে কথা বলি এই জন্যই, যেহেতু স্পষ্ট না করলে বুঝতে মুশকিল আছে। শামসুজ্জামান দুদু ভাই হয়তো জানেন, তিনি এর আগেও একবার প্রবাসীদেরকে নিয়ে কথা বলেছেন। সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয় যদি শোনেন তাহলে ভালো হয়। সেটি হচ্ছে কি, বাহরাইনের যারা 3000 এখানে আটকে আছে, ওরা কিন্তু বেকার নয়, ওদের ওই দেশে কাজ আছে, তাদের ব্যবসা বাণিজ্য আছে, তারা ওখানে কর্মসংস্থান আছে। ওই দেশে তাদের যারা নিয়োগকর্তা তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য রাজি আছে, তৈরি আছে। এখন প্রশ্নটা হচ্ছে মাননীয় সংসদ সদস্য, আপনি যেটি বলেছেন, বাহরাইনে অন্যান্য দেশের প্রবাসী যারা আছে, অর্থাৎ বাংলাদেশের বাইরে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ফিলিপিন্স ইত্যাদি দেশে যারা বাহরাইনে কাজ করেন, তাদের দেশে আটকা পড়েছেন, ওরা কিন্তু বাহরাইনে ফেরত দিয়েছে। তাদের সরকার তাদেরকে বাহরাইন পাঠিয়েছে, বাহরাইন সরকার তাদেরকে গ্রহণ করেছে, তাদের ভিসাকে নবায়ন করে তাদেরকে বাহরাইন নিয়ে গিয়েছে। কিন্তু শুধুমাত্র বাংলাদেশের বেলায় আমাদের বাহরাইনি প্রবাসী এই কষ্টে দুঃখে থাকা মানুষগুলো ফেরত যেতে পারছে না, কারণ ওই দেশের সরকার এখন পর্যন্ত সেই বাংলাদেশের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। কেন রয়েছে, কি কারণে রয়েছে, কেন সমাধান করা যাচ্ছে না, সেটি তো সরকার ভালো বলতে পারবে, সরকার যদি যোগাযোগ করে ওই দেশের সরকারের সঙ্গে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত, কারণ এই মানুষগুলো একটু আগে একটা ভয়াবহ কথা বলেছে, যদি ওই দেশের যারা নিয়োগকর্তা ওদেরকে ফেরত নিতে না চায়, যদি বলে যে না বাবা আর অপেক্ষা করতে পারবো না, তখন এই মানুষগুলো তো তাদের পরিবার সমতা ধ্বংস হবে। বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা বলে আমরা খুব আহ্লাদিত হই, সেই মুদ্রা আরোহণটাও কমে যাবে, অর্থাৎ আমাদের দুঃখ দুর্দশা হবে। লেবাননের বিষয়টা গুরুত্ব দেওয়া ভাবা উচিত, এবং সৌদি আরবে কোভিড-19 নিয়ে যে কথাগুলো এসছে, অন্যান্য দেশের সাথে কোভিড-19 নিয়ে বাংলাদেশের তুলনা হয়েছে। আমি যদি একটু এভাবে বলি যে অন্যান্য দেশ কি অসতর্ক ছিল আমাদের চাইতে? না না, অন্যান্য দেশ কিন্তু অসতর্ক ছিল না, প্রচুর কাজ করেছে, তারা সতর্কতা অবলম্বন করেছে। দুর্ভাগ্যক্রমে তাদের দেশে হয়তো কোভিড-19 অনেকটা ধাক্কা দিয়েছে। আমার দেশে কতটুকু সতর্কতা অর্জন করেছে বাইরের দেশের চাইতে যে খুব বেশি করেছে তা নয়, আমাদের কপাল হলো যে ভাগ্যক্রমে আমাদের দেশে কোভিড-19 ধাক্কাটা কমে এসেছে। কিন্তু আমাদেরকে সচেতন হওয়াটা খুব জরুরি। জনগণের সচেতনতার জন্য সরকারকে যে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত, সেটি আমার মনে হয় মাথায় রাখা দরকার। ভ্যাকসিনের বিষয়ে আমি বলি, শেষ করব। ভ্যাকসিন মানুষের দোরগোড়ায় পৌঁছানোর ব্যাপারে মাননীয় সংসদ সদস্য আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি বিশ্বাস করি যে মাননীয় সংসদ সদস্য বিষয়গুলো খুব ভালো মতো জানেন, উপলব্ধি করেন, এবং সরকারের পর্যবেক্ষণ, সরকারের যে উদ্যোগ সেই বিষয়গুলো সম্পর্কে তিনি অবহিত আছেন। পরে অর্থাৎ ভ্যাকসিন আসার পর যেন এই ধরনের কিছু না হয় যে এই কারণে মানুষের কাছে ভ্যাকসিনগুলো পৌঁছানো সম্ভব হয়নি, সংরক্ষণ করা সম্ভব হয়নি, সেটি যদি আগে ভাগে সরকার একটু সতর্কতা আমার মনে হয় ভালো হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ শাহিদ ভাই। আমি এখন যাব, আমাদের সাথে আছেন বাহরাইন প্রবাসী, যিনি বাংলাদেশে আটকা পড়েছেন, হোসেন আহমেদ। আমরা জানি যে বাহরাইনের সাথে বাংলাদেশের ভিসা বন্ধ রয়েছে। হোসেন আহমেদ, আপনি কিভাবে বলেন যে যেহেতু বাংলাদেশের সাথে বাহরাইনের ভিসা বন্ধ, সরকার কি মানে উদ্যোগ গ্রহণ করলে আপনাদের সেই ভিসা বা ভিসা দিতে পারে বা আপনারা যেতে পারেন বাহরাইনে? আপনি যদি একটু বলেন সংক্ষিপ্ত। ধন্যবাদ। আপনার সরকার আপনার কিভাবে নিতে পারে সেটা তো আপনার 4 বছর থেকে আমাদের বাহরাইনে বাংলাদেশের ভিসা বন্ধ। আপনার সরকার এখন আপনার যে এমবাসি থেকে যেভাবে চেষ্টা করতেছে যে আপনার নতুন ভিসা তারা খোলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু নতুন ভিসা বাহরাইন সরকার এখন এই মুহূর্তে বাংলাদেশকে এই মহামারীর মাধ্যমে দিবে না। আপনার সরকারকে এমবাসির মাধ্যমে হোক কিংবা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হোক কিংবা পররাষ্ট্র মন্ত্রী হোক, ওনাদেরকে বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে হবে যে যেহেতু নতুন বিষয়টা এখন আপনারা দিচ্ছেন না, তো আপনার যারা দেশে ছুটিতে আসছে, কেউ কিন্তু আপনার অবৈধভাবে দেশে আসে নাই, সবাই বৈধভাবে, কেউ ফ্যামিলির জন্য আসছে, মা বাবা আছে, কারো স্ত্রী সন্তান ভাই বোন সবাই ছুটিতে ঘোরার জন্য দেশে আনন্দ নিয়ে আসছে। কিন্তু
মন খুশি করে, মন বড় করে দেশে অনেক বছর পরে, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 1 বছর পরে দেশে ছুটিতে আসছে, বৈধভাবে আসছে। বৈধভাবে আইসা কিন্তু এখন সবাই আপনার খুশিতে আইসা কিন্তু এখন সবাই অখুশি এবং কষ্টের মধ্যে আছে। তো সরকারকে যেটা করতে হবে যে যারা অবৈধ আছে, দেশে এসে অবৈধ হয়েছে, বৈধভাবে এসে, তাদেরকে একটা অনারাইভাল ভিসা হতে পারে কিংবা আপনার ভিজিট ভিসা হতে পারে, যে আপনার যারা শুধু অনলি ছুটিতে আইসা আটকা পড়ছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা অলরেডি ডাটাবেস দিয়েছি। আমরা সবাই 3000 সবাই তো দিতে পারি না, আমরা প্রায় 500 লোকের মতো ডাটাবেস আমরা যাদের পরিচিত বন্ধু বান্ধব মধ্যে আছে, আমরা 3000 ডাটাবেস অলরেডি তৈরি করে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারি না, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিয়েছি, এবং আরেকটা ডাটাবেস আমরা বাহরাইন এম্বাসিতে দিয়েছি। আরেকটা ডাটাবেস আমরা সাবেক বাহরাইন এম্বাসির দূতাবাস কর্মকর্তা, উনি হচ্ছেন তাজউদ্দিন স্যার, ওনার মাধ্যমে দিচ্ছি। এবং আমরা বিভিন্ন ওখানে আপনার কমিউনিটি আছে, বিভিন্ন সংস্থা আছে যারা আপনার প্রবাসীদের কাজ করে, তাদেরকেও আমরা বিভিন্ন ভাবে জানাইছি ব্যাপারগুলো। তো এই সংস্থাগুলো এবং আপনার আমাদের কোম্পানি কিন্তু আমাদেরকে নিতে পারবে না। তো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জিনিসটা বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বুঝাতে হবে যে হ্যাঁ, আপনি যারা অনলি ছুটিতে আইসা আটকা পড়ছে তাদেরকে নিয়ে যান। আমরা অলরেডি ডাটাবেস দিয়েছি, আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে আপনার ওই দেশের ইমিগ্রেশন কিংবা আপনার ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল নাম্বার আমরা দিয়েছি সবাই, কোম্পানির লাইসেন্স নাম্বার এবং আমাদের পাসপোর্ট নাম্বার, আমাদের ওই দেশের সিপিআর নাম্বার, সবকিছু আমাদের ডিটেলস অলরেডি দেওয়া হয়েছে। কিন্তু যে জিনিসটা সরকারের নিজের উদ্যোগে করার কথা ছিল, সেটা কিন্তু আমরা প্রবাসীরা সরকারকে বারে বারে যায় বিভিন্ন ভাবে গেলে হয়তো একবার পাইছি, 10 বার গেলে আমরা জিনিসটা এখন সব যোগাযোগ করে জিনিসটা আমরা ক্লিয়ার করব। এখন আপনার ক্লিয়ার করতে যদি আবার দেরি করে ফেলে তাহলে কিন্তু কাজ হবে না। যেমন আপনার আমাদের কোম্পানিতে অলরেডি আমাদের 3 জন বাংলাদেশি আমরা ছুটে যাচ্ছে, ওখানে অলরেডি 2 জন নতুন লোক নিয়োগ করছে, একজন ইন্ডিয়ান একজন পাকিস্তানের। তো এখন আরো একটা জন বাকি আছে, কিন্তু আমরা 3 জনের মধ্যে এখন একজন কাকে নেবে সরকার, দেখা গেছে আরেকজনকে নিয়ে নেবে। তখন আমরা 3 জন সরকারি ভাবে উদ্যোগ নেওয়ার পরে হয়তো আমরা যাইতে পারবো, তখন কোম্পানি হয়তো আমাদেরকে অ্যাকসেপ্ট করবে না, হ্যাঁ দেখতেছি এখন না ব্যবসা খারাপ এই বলে আমাদেরকে ঘুরাইবে। তো সেই জন্য আপনার এখনই ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি করা যায় ততই আমাদের জন্য মঙ্গল হবে। অ্যাটলিস্ট আমরা 3 জনের মধ্যে 2 জন কোম্পানি আমাদেরকে এখনো নিতে চায়, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আপনার হয়তো 2 মাস 3 মাস 4 মাস পরে দেখা গেছে একটা সুযোগ আসলো যাওয়ার জন্য, যারা ছুটিতে এসে আটকা পড়ছে, তখন কিন্তু আমরা যেতে পারবো না। সেই জন্য আমি আবারও মাননীয় সংসদের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই প্রশ্নটা রাখবো যে আমাদের জন্য এখনই কিছু করেন। এই বছরের শেষ, এখন ডিসেম্বর, জানুয়ারির শুরুর দিকেও যদি আমরা যেতে পারি তাও আমাদের কোম্পানি আমাদেরকে নিবে। এর বেশি যদি সময় হয়ে যায় আমরা কিন্তু তখন আর হয়তো সুযোগ পাইলেও কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারবো না। আর মাননীয় সংসদ উনি বললেন যে সরকার আমাদেরকে সহযোগিতা করতেছে, সরকার আমাদেরকে হেল্প করতেছে। আমি আজকে 1 বছর, আমি জানুয়ারির আপনার 21 তারিখে বাংলাদেশে আসছি, আজ পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা আমি পাইনি। আমি সরকারের সাহায্যের জন্য সরকারের ধার প্রান্তে ঘুরতে 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 ঢাকায় আমি ঢাকায় থাকি, তারপর আমি কয়েকবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গেছি, আপনার আমি বাইরা প্রেসিডেন্টের সাথে দেখা করছি, এরপর আমরা মানববন্ধন করছি 2 বার, তারপরে বিভিন্ন অনলাইনে আমরা বিভিন্ন ভাবে আমরা এটা অ্যাডভার্টাইজ করতেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তো সহযোগিতা হয়তো করছে, আজকে 1 বছর থেকে বাহরাইনে যারা আছে তারা হয়তো কিছু লোক বেকার আছে, তারা হয়তো কিছু সহযোগিতা পাইছে, হয়তো 1 সপ্তাহ কিছু 10 দিন। কিন্তু 1 বছর আপনি যদি বেকার থাকেন, কিংবা 1 বছর করোনার কারণে আপনার চাকরি না থাকে, তো আপনি 1 সপ্তাহ 10 দিনের সহযোগিতা করলে তো হবে না। এমন না যে আপনি 10 মাসের করছেন 1 বছরের মধ্যে, যে সবাইকে খাওয়া দিয়েছেন, রিলিফ দিয়েছেন, যেটাই দিয়েছেন। আমি আজকে বাহরাইনের থেকে দেশে এসে 1 বছর, আমরা তো সরকার থেকে 1 টাকাও সহযোগিতা পাই না। আমরা যে আমাদের ক্যাশ ক্যাপিটাল ব্যাংক অ্যাকাউন্ট ছিল ওগুলো অলরেডি 2-3-4 মাসে সব শেষ। এখন আমরা 1 বছর থেকে কিভাবে চলতেছি? আমাদের একটা ফ্যামিলি আছে, বাল বাচ্চা আছে, আমরা তো সবাইকে নিয়ে একটা এই করোনা মহামারীর মধ্যে আরো ডবল মহামারীর মধ্যে পড়ে আছি। এটা তো আসলে আমাদের পক্ষে জীবনযাপন করা অনেক কষ্টকর। তো সেই জন্য আমি সংসদকে বলবো, আপনি যেভাবে পারেন, আপনি সরকারি একজন এমপি, আপনার মাধ্যমে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি যোগাযোগ করতে পারেন, করে আমাদের বিষয়গুলা
আপনি নজরে রাখবেন এবং ওনাদের ব্রেনটে দিয়ে আইডিয়া দিবেন ওনাদেরকে যে ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করার জন্য, তাহলে হয়তো আমরা একটু উপকৃত হব। ধন্যবাদ হোসেন আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে এখানে অনেক দর্শক লিখেছেন যে আমাদের বাহরাইন যেতে ব্যবস্থা করুন অথবা নাহলে বিষ দেন। আসলে কি করুন অবস্থা। আমি এখন যাব, আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আলতাফুর রহমান। হ্যাঁ আলতাফ ভাই, আমরা জানি যে আপনাদের মানে প্রবাস থেকে গিয়ে আপনি বিশেষ করে বাংলাদেশ স্বাধীন যুদ্ধে অবদান রেখেছেন, এবং যদি একটু সংক্ষিপ্ত বলেন যে আপনার, আমরা জানি নতুন প্রজন্ম অনেকেই জানে না মুক্তিযুদ্ধের ইতিহাস অনেকেই জানে না, একটু সংক্ষিপ্ত একটু বলেন যে মুক্তিযোদ্ধা আপনার মুক্তিযুদ্ধের সময়কার একটু ছোট করে বলেন প্লিজ, যেহেতু বিজয়ের মাস, ডিসেম্বর মাস। প্রথমে বিজয়ের মাসে আমি আমার শ্রদ্ধা জানাই যে সমস্ত লোক দেশের জন্য আত্মহত্যা দিয়েছেন। আমাদের জাতির জনক বঙ্গবীর শেখ মুজিবুর রহমান সাহেব, মানে যার স্বপ্নতে এই বাংলাদেশ তৈরি হয়েছে, তিনি মানে স্বপ্নদ্রষ্টা এবং সেই স্বপ্নে কাজ করে করে আস্তে আস্তে এই দীর্ঘ সময় ধরে এই জিনিসটা তৈরি করছে, সবার মধ্যে জাগরণ করছে। আর এরপরে আমি 1963 সালে, তারপরে এরপর নানান যত ধরনের যখনই যে গন্ডগোল বাংলাদেশে হয়েছে, তখন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি আমার সাধ্য মতো কাজ করার চেষ্টা করছি। অবশেষে 71-এ যখন যুদ্ধ শুরু হয়, আমি তখন আর জাফরুল্লাহ আর আমরা দুইজন সবসময় যোগাযোগ ছিল। আলটিমেটলি যেদিন ক্র্যাকডাউন হয় ওই দিন রাতে আমি ওরে ফোন করে আমরা দুইজনই লন্ডনে এসে আমরা পরের দিন যা আবু সাইদ চৌধুরী সাহেব এখানে ছিলেন তার সঙ্গে দেখা করে তারপর আমরা মেডিকেল অ্যাসোসিয়েশন তৈরি করি, আমি আর জাফরুল্লাহ একসঙ্গে জয়েন্ট কনভেনর হিসেবে। এরপরে আমরা ভারতীয় হাই কমিশনার থেকে বার করি, ওই ট্রাভেল ডকুমেন্ট বের করে, যা যুদ্ধের মানে প্রথম জাফর গেল, তারপরে আমাদের মুবিন বলে একটা ছেলে গেল, আর আমি এখানে অর্গানাইজ করতে দিলাম। আমি আবু সাইদ চৌধুরী সাহেবকে নিয়ে বিভিন্ন ব্রিটেনের শহরে যে মিটিং করে বিয়ে হলে, এরপরে যখন পরবর্তীকালে আরো কয়েক মাস পরে যুদ্ধ খুব বেশি আহত হওয়ার শুরু হলো, তখন আমাকে ওরা ওখানে ডাকলো যে আরো ডাক্তারের দরকার। আমি আর 3-4 জন ডাক্তার নিয়ে আমি যাই, ওখানে জয়েন করি 7 নম্বর সেকশন। যুদ্ধ সবসময় ভয়াবহ, যুদ্ধ সবসময় যারা যুদ্ধ করে তাদের সাথে বেশি ভয়াবহ যে সমস্ত লোক, সাধারণ লোক আশেপাশে থাকে। মানে এগুলো, এটা বড় করুণ কাহিনী, করুণ চেহারা। আর এই যুদ্ধের শরিক হয়েছে বাংলাদেশের প্রতিটা লোক। মনে হয়, আমার মনে হয় জাতি ধর্ম নির্বিশেষে জাস্ট কয়েকটি লোক ছাড়া এই প্রো পাকিস্তানি মানে আলেম ওলামা মৌলানা এই সমস্ত ছাড়া সব লোকই বিভিন্নভাবে সাহায্য করছে। যারা ছাত্র, তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে কেরানি, প্রত্যেক লেভেলের লোক। আমি যুদ্ধ পরে দেশে ঢোকার পরে দেখলাম, যা দেখছি এটা অবর্ণনীয়, কোনো কিছু নাই, একদম এভরিথিং ওয়াজ ফিনিশড। আলটিমেটলি আমি যশোর ক্যান্টনমেন্টে উঠি, সেখানে উঠে কিছু কাজকাম করি, কাজকাম করার পরে ঢাকায় যাই গণস্বাস্থ্য কেন্দ্রে আমাদের মানে যে সমস্ত হাসপাতাল অন্য ইন্ডিয়াতে রুগী ছিল তাদেরকে নিয়ে ইস্কাটন রোডের ওখানে আমরা প্রথম এই শুরু করি গণস্বাস্থ্য কেন্দ্র। তারপরে আমি তখন আবু সাইদ চৌধুরী সাহেব আবার একসময় উনি প্রেসিডেন্ট ছিলেন, আমি প্রেসিডেন্ট ভবনে যাই, আমরা নিমন্ত্রণ করি আমাদের হাসপাতালে দেখার জন্য, উদ্বোধন করার জন্য অফিসিয়ালি উনি আসছেন। এই তারপরে সেখান থেকে শুরু, ওইখানে থাকতে থাকতে আমরা সাভারের তাম্বু কাঠে ওখানে একটা করি, মানে এই গণস্বাস্থ্য কেন্দ্রে আরেকটা হাসপাতাল তৈরি করি। সেই জায়গাটা প্রথম আমাদের দিয়েছিল ওনার ভদ্রলোক ছিলেন ডাক্তার, উনি টিবির ডাক্তার ছিলেন, অনেক আগেকার। তো ওনার ওখানে একসঙ্গে অনেকগুলো জমি ছিল, প্রায় 16 বিঘার মতো। তো ওনার ওয়াইফ আমাদেরকে বলছে, বাবা তোমরা ভালো কাজ করতেছো, ঠিক আছে এখানে শুরু করো। ওইখানে শুরু করে এরপরে আস্তে আস্তে সম্প্রসারণ অনেক কিছু হলো। পরবর্তীকালে আবার আমি এখানে চলে আসছি ওই ফান্ড টান তোলার জন্য, যাতে ওখানে সাহায্য হয়। আর জাফরের সঙ্গে প্রত্যেক দিন আছে, আমি যখনই যাই, প্রতি বছরই বাংলাদেশে যাই, অনেক সময় 2 বার করে যাই, আই ভিজিট দ্যাট। আমি আর অন্য কাজ করি, আমি এখানে আর 2-1টা সংগঠনের সঙ্গে জড়িত। আমি একসময় মেয়র হলাম মাহিন বান্ডের, তা এরপরও বাংলাদেশে গেছি। আর এই বাংলাদেশে আমি বিদেশে আসার পর যত রকমের দুর্যোগ, যে যত কিছু হচ্ছে, মহামারী,
সাইক্লোন, এটা সেটা প্রতিটা সময়ে আমি ফান্ড রেজ করেছি, সবাইকে অর্গানাইজ করেছি, হাই কমিশনে তুলতে পারেছি। এটা সব আমলে, মানে সবসময় দেশের মানুষের সঙ্গে আমার যোগাযোগ সবসময় আছে, এখনো আছে। ছোটখাটো আকারে আমি এখন অনেক কিছু করার চেষ্টা করি। এই আর আমার আমার অনেক দুঃখের কথা যখন দেখি নানা ধরনের বিভাজন, অনেক সময় গন্ডগোল দেখি, ওকে ব্লেম করছে, তখন ওটা খারাপ লাগে। বাট দ্যাটস লাইফ, দ্যাটস এ রিয়ালিটি। এটা আমাদের দেশের সব জায়গায় হবে। এর মধ্যে দিয়ে আমাদের এগাতে হবে। একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করব, দেশের স্বার্থে সবাই এখন, আর অন্য বিভাজন তো থাকতেই পারে, মানুষ মাত্রই মতভেদ থাকবে, তার মানে এই না। আর আরেকটা জিনিস মনে করতে হবে যে আমরা চাইলেই কিন্তু সব পাবো না, এটাও ঠিক। আর সবচেয়ে আমি লাস্টে একটা কথা বলছি, ওই বিদেশি ভাই যিনি বাহরাইন থেকে আসছেন, ওনার দুজনের আমার সমবেদনা। এটা তো ঠিক, ওনারা শুধু নিজেদের না, নিজেদের সংসার না, দেশেরও অনেক কাজ করছেন। প্রতিটা সময় ওনারা টাকা পাঠান, পাঠান, তারপরে দেশে আসেন, সে দেশে এসে আবার খরচ করেন। এটা ওনাদের এই জিনিসটা যদি তাড়াতাড়ি হয়, যদি মাননীয় সাংসদ যদি উঠাতে পারেন, এর যদি একটু তাড়াহুড়া করতে পারেন, একটু যদি এক্সপেরাইট করতে পারেন, তাহলে খুব ভালো হবে। আমি অনুরোধ করবো ওনার কাছে এটা করবে। এবং আমি এটাও বিশ্বাস করি সরকার কিছু করবে না, সেটাও আমি বিশ্বাস করতে চাই না। কেন সরকার আসে, প্রত্যেকটা লোকের কথা শুনে, এবং সরকারের প্রবলেম হয়তো অনেক, একটা দুটো চারটা, শুধু বাইরের না, লিবিয়া আছে, অমুক জায়গা তমুক জায়গা, অনেক কিছু। তো এই হিসেবে তবুও আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান টু এনাদেরকে হাইলাইট করা। আর সাংসদ সাহেবকে স্পেশাল রিকোয়েস্ট, উনি এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে উঠাবেন, কিছু দেখবেন। এই ধন্যবাদ। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি মোহাম্মদ আলতাফুর রহমান, আপনি আমাদেরকে ব্যস্ত সময় দেওয়ার জন্য পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে। আমি এখন যাব, আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, সাবেক সাংসদ জনাব শামসুল দুদু ভাইয়ের কাছে। দুদু ভাই, আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, একদিকে আপনার করোনার মহামারী চলছে, সাথে সাথে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষ কিন্তু হতাশ, অনেক মানুষ। কিন্তু এই যে অবস্থা, সেই অবস্থা থেকে কিভাবে মানুষের সহযোগিতা করতে পারে সরকার, কি পরামর্শ রয়েছে আপনার? আসলে করোনা ভাইরাস আমাদের ভয়ঙ্কর একটা সর্বক্ষেত্রে ভয়ঙ্কর একটা বিপদে ফেলে দিয়েছে। সারা বিশ্ব যারা সামর্থ্যবান রাষ্ট্র, বিশেষত ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, তাদের অবস্থা এক ধরনের। তারা এখনো পর্যন্ত তাদের অর্থনৈতিক মজবুত ভিত্তির কারণে তারা একটা পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু আমাদের মতো দেশগুলোতে, যেখানে অর্থনৈতিক স্বাবলম্বিতার থেকেও বেশি হচ্ছে আত্মপ্রচার, মানে নিজেদের সামর্থ্যের বাইরে কথা বলা, উপযুক্ত ব্যবস্থা না করা। যেমন আমরা জানি যে শুধু দ্রব্যমূল্য না, বাংলাদেশের অর্থনীতি একটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় আছে। এটা কিভাবে মোকাবেলা হবে, এটা নিয়ে আলোচনা যদি আমি উন্মুক্ত করে দিই এবং পরিস্থিতির মুখোমুখি হবে, তাহলে একরকম হবে। আর আমি সত্যটা না প্রকাশ করতে দেওয়া, আটকিয়ে নিজের মতো করে বলা যে আমরা এখানে সফল, ওখানে সফল। এই যে আমাদের বাহরাইন প্রবাসী, যেটা এখানে নতুন চাকরির ব্যাপার না, কিন্তু সরকারকে চাকরি দিতে হবে না, যারা চাকরিতে আছে তাদেরকে সেই চাকরিটার জায়গায় পৌঁছে দেওয়া, এই পৌঁছে দেওয়ার ব্যাপারটাও সরকার করতে পারছে না। সেই ক্ষেত্রে যে সরকারের সাফল্য আমি বিশ্লেষণ করতে থাকি, এমন কোন দ্রব্য নিত্য প্রয়োজনীয় নাই যেটা দাম বাড়েনি। বাংলাদেশের অর্ধেক মানুষের চাকরি ইতিমধ্যে হারিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কৃষি, শিল্প, সবকিছু নড়বড়ে একটা অবস্থা আছে। এখানে যদি আমি এখনো ব্যক্তি পূজাটা করতেই থাকি এবং সাফল্যের কথা প্রচার করতে থাকি, তাহলে আমি তো আমার বাস্তবতাটা স্বীকার করছি না। অর্থাৎ আজকের ঘরে আমার খাবার আছে কি নেই বড় কথা না, কালকে আমি মানুষকে জানতে দিচ্ছি না, তাহলে আরো বিপদে পড়ে যাবো। সেই জন্য এই যেমন আজকে একটা বাংলাদেশে একটা জিনিস আছে, দেখবেন যে সভা সমিতি সবকিছু নিষিদ্ধ, বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশের অনুমতি ছাড়া কালকে থেকে করা যাবে না। এখন তো এটা বন্ধ করা মানে কি, সরকার করতে পারবে কিন্তু অন্যরা কেউ করতে পারবে না। সরকারের বাইরে যারা, তারা বলতে পারবে না যে দেশের পরিস্থিতিটা কি, বললে তো তাদের জন্য এটা অস্বস্তিকর। সেজন্য আমার কাছে যেটা মনে হয় যে আমরা সত্যটাকে স্বীকার করতে পারছি, যত তাড়াতাড়ি স্বীকার করব, যদি জবাবদিহিতা থাকে একটা দেশে, তাহলে কিন্তু আইনের শাসন থাকে, সংবিধানকে মান্য ব্যাপার থাকে, তাহলে এখানে অনেক কিছুই আঘাত করবে, কিন্তু সেই আঘাতটাকে আবার সংশোধন করে নেওয়ার সুযোগ থাকবে। এই যে বাহরাইনের হোসেন আহমেদ সাহেব, আজকে আমি তাকে প্রথম দেখলাম, এর আগেও আসছেন, এবং প্রবাস দর্শনকে আমি ধন্যবাদ দিই। তারা তাদের অনুষ্ঠান, আমার ধারণা আমি যে কয়দিন এসেছি দেখেছি, তারা যাদের কথা, সমস্যার কথা সরকারকে গোচরে করার চেষ্টা করছে, দৃষ্টিতে আনার চেষ্টা করছে, সেটা তো দেশের স্বার্থে করছে। জাস্ট প্রবাস দর্শনের কথাটুকু যদি সরকার শুনে, তাহলেও কিন্তু আমাদের যে প্রবাসী যেসব মানুষজন আছে, শুধু তো বাহরাইন বা মধ্যপ্রাচ্য না, এই যে লেবানন, এটা কল্পনা করা যায় স্বাধীন সার্বভৌম একটি দেশ, 50 বছর তার বয়স, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের যত অহংকার পৃথিবীর অন্য কোনো দেশের নাই। সেই দেশের সিটিজেন হয়ে লেবাননে যদি ডাস্টবিনের খাবার খেতে হয়, কারা এরা? এদের টাকা নিয়ে আমরা বেশি আছি তো বাংলাদেশ, এদের টাকা নিয়ে তো আমরা স্বাচ্ছন্দ্যে চলছি, আর তারা মরুভূমিতে মারা যাচ্ছে, সাগরে মারা যাচ্ছে, তারপর আমাদের অহংকার আমরা ছাড়তে পারছি না। দ্রুতই ব্যবস্থা নিতে হবে তো, এখানে আমি কাউকে সমালোচনা করছি না। দ্রুত ব্যবস্থা নিয়ে সাফল্যের শিখরে পৌঁছানোর দ্বারা মানুষকে রক্ষা করা আর নিজেকে রক্ষা করা, মানে আমি প্রবাসীদের রক্ষা করা মানে নিজেকে কিন্তু রক্ষা করছি, কারণ তারা যে এভিডেন্স পাঠাচ্ছে, সেই এভিডেন্স হচ্ছে এই দেশে ব্যবহার হচ্ছে খাদ্যের জন্য, চাকরির জন্য। এই যে বড় বড় সব সচিব বা অন্যদের আমরা বেতন দিচ্ছি, এদের টাকাই দিচ্ছে, একটা বড় সেকশনের টাকা ওরা পাঠাচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং এখানে যারা সরকারি পর্যায়ের লোকজন আছে তাদেরকেও আমি আহ্বান জানাই যে এই মহামারীকে ছোট করে না দেখে, আর সাফল্যের থেকেও বেশি হচ্ছে মানুষকে রক্ষা করার পদক্ষেপ গুলো, যার যেটা সুযোগ আছে, যতটুকু আছে। আমি এমপি ছিলাম, আমাদের সরকার ছিল, আমি জানি। হঠাৎ করে দেখবেন এক সময় এমপি তো নাই, সরকার নাই, কারণ এই 50 বছর অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে, এবং আগামী দিনেও আবার যে সরকার আছে সে সরকারের পরিবর্তন সরকার আছে, কিন্তু যতটুকু সময় আছে সেই সময়টা মানুষের স্বার্থে কিভাবে ব্যবহার করা যায় সেটাকে দিকে নজর দেওয়ার জন্য আমি সরকার এবং অন্যান্যদের সবাইকে আহ্বান জানাবো। আর প্রবাস দর্শনকে আমি আরো ধন্যবাদ জানাবো যে এই জিনিসগুলো আপনারা বারবার সামনে আনলে, অনেকে হয়তো বিরক্ত বোধ করছেন, তারপরেও আপনারা যে মনে করিয়ে দিচ্ছেন সবাইকে, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি দুদু ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা ব্যস্ত আমাদের সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আমি যাবো আমাদের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আব্দুল আজিজ কাছে। আজিজ ভাই, যে কথাগুলা বললেন দুদু ভাই, আসলে আমাদের তো রেমিটেন্স যোদ্ধা বলি প্রবাসীদের, কিন্তু তারপরে প্রবাসীরা মানে বিভিন্ন জায়গায় মানে আটকে আছে, বাংলাদেশ থেকে আসতে পারতেছে না। তো এই অবস্থায় কি পরামর্শ রয়েছে আপনার, বা কি করা দরকার মনে করেন, বা সরকারের কি করণীয়? একটু আনমিউট করতে হবে প্লিজ। একটু আনমিউট করতে হবে, আপনার মিউট করেন কাইন্ডলি। হয় নাই আজিজ ভাই, হয় নাই, একটু আনমিউট করেন প্লিজ। শোনা যায়? জি শোনা যায়। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা সুন্দর কোশ্চেন করছেন। আপনি জানেন যে বাংলাদেশের এই রেমিটেন্সের উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে, আমাদের রিজার্ভ থেকে শুরু করে অগ্রগতি অনেক কিছু নির্ভর করে, এবং আমাদের ফরেন কারেন্সি সবকিছুই অনেকটাই এই রেমিটেন্সের উপর নির্ভর করে। যারা বিদেশে অনেক কষ্ট করে আমাদের জন্য এই ফরেন মানি বা টাকা, ডলার পাঠাচ্ছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমরা মনে করি তাদের অক্লান্ত পরিশ্রম ফলেই আমরা এগিয়ে যাচ্ছি, এবং সরকারের দক্ষ ব্যবস্থাপনায় জন্যই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
আপনি দেখেছেন যে রেমিটেন্সের উপর ইংলিশ সরকারই প্রথম 2% প্রণোদনা দিচ্ছেন, যার জন্য রেমিটেন্স গুলো এখন বৈধ পথে আসতেছে। এখন আর হুন্ডি বা অন্য কোনো ভাবে বাংলাদেশে টাকা আসে না অথবা পাচার হয় না। সরকারের দক্ষ ব্যবস্থাপনার জন্যই এটা সম্ভব হয়েছে। আমরা মনে করি যারা কষ্টে আছে, যে প্রসঙ্গটা আসছে বাহরাইনে মানুষ, যারা 1 লক্ষ মানুষ কষ্ট করতেছে, এবং আরেকটা দেশের কথা বললেন তারা রাস্তার ড্রেনের খাবার খাচ্ছে, এটা আমি জানি না কতটুকু সত্য। এই কথাটা আমি আজকেই শুনলাম। বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় মানুষের কথা ভাবেন, সকল মানুষের কথা চিন্তা করেন, যারা দেশের বাইরে বাংলাদেশি আছে তাদের কথা ভাবেন। আমি গর্বের সাথে বলতে পারি, যখন চীনের ওয়ান সিটিতে 350 বাংলাদেশি যখন আটকা পড়ে গেছে, যখন করোনা সংক্রমণ শুরু হলো, আপনারা দেখেছেন স্পেশাল বিমানে এবং বিমান ভাড়া সরকার দিয়ে তাদেরকে দেশে নিয়ে আসছে। শুধু তাই না, যেখানে এরকম বড় রকম সমস্যা দেখেছেন, আপনি কাতারে দেখেছেন যে আমাদের মানুষগুলোকে সেখানে মরুভূমির মধ্যে কিভাবে আটকা রেখে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এবং মিছিল হয়েছে, সেখানে গুলি হয়েছে, সেখানে সরকার হস্তক্ষেপ করার পর সে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। এরকম যেখানে এইরকম ঘটনাগুলো ঘটছে। আজিজ ভাই আমি একটু আপনাকে একটু সংযুক্ত করতে চাই, যেটা হচ্ছে যে লেবাননে আমরা প্রবাস দর্পণ আমরা 7 থেকে 8টা প্রোগ্রাম করেছি, এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা ছিলেন, অসীম কুমার উকিল ছিলেন, নজরুল ইসলাম বাবু এমপি ছিলেন, তারপর অনেকেই ছিলেন। লেবাননে আপনার যে ঘটনাগুলো আমরা লাইভ প্রোগ্রাম গুলো করেছি, হ্যাঁ, এবং মাননীয় সংসদ সদস্য অনেক মন্ত্রীরাও জানেন এই ব্যাপারটা। আর বাহরাইনে যে সমস্যা হচ্ছে, বাহরাইনের 3000 বাংলাদেশি ওনারা আটকা পড়েছেন, ওনাদের চাকরি আছে বাহরাইনে। জাস্ট বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটু ওই দেশের বাহরাইনের সরকারের সাথে একটু যোগাযোগ করলে কিন্তু ওনারা যেতে পারেন, এবং ওই দেশের যারা ওনাদের কোম্পানিগুলো চাচ্ছে যে ওনারা যাতে ফেরত যান। যেমন ওই যে যেমন হুসেন আহমেদ আছেন, ওনার ওইখানে স্যালারি হচ্ছে 70-80 হাজার 90,000 টাকা স্যালারি, বাট উনি 11 মাস ধরে বসে আছেন ওনার ওই যে ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে, কারণ বাহরাইনের সাথে বাংলাদেশের ভিসা বন্ধ। এই কারণে সরকার, বাহরাইনি সরকার মানে ভিসা খুলতেছে না। কিন্তু যদি একটা যাদের চাকরি আছে, যারা অনেকের আছে ওইখানে ব্যাংকে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে বাহরাইনে, কিন্তু যেতে পারতেছেন না। অনেকের ব্যাংকে টাকা আছে, আমাকে অনেকেই মেসেজ করেন যে ভাই আমার বাংলাদেশ টাকায় 20 লক্ষ টাকা আমার বাহরাইনি ব্যাংকে পড়ে আছে, আমি যেতে পারছি, আমি টাকাটা তুলতে পারতেছি না। এই সমস্যাটা যদি সরকার আপনি যে ঘটনা বললেন শুধু বাহরাইনে, আপনি জানেন কিছুদিন আগে সৌদি আরবের ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটেছিল, যে সৌদি আরবে যেতে পারছে না বলেই আমাদের মানুষগুলো চাকরি পাচ্ছিল না, এবং সেখানে সোনারগাঁ হোটেলের ওখান থেকে শুরু করে বিভিন্ন সময় ধর্মঘট এবং বিভিন্ন আন্দোলন হচ্ছে, সেই চিত্র আপনারা দেখেছেন টেলিভিশনে। তো আমি বিশ্বাস করি যে সমস্যাটা ভিসার সমস্যা হচ্ছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবেন, এবং আমি বিশ্বাস করি যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে সম্ভব সরকার চেষ্টা করবে সমস্যার সমাধান করার জন্য। একটা সমস্যা সবসময় হতেই পারে, সমস্যা হলেই যে সরকার পদক্ষেপ নিচ্ছে না অথবা নেবে না, আমি সেটা মনে করি না। আমি মনে করি বর্তমান সরকার অত্যন্ত ডাইনামিক সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল সেক্টরে যেমন এগিয়ে চলছে। বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্যা, ভিসা, আপনি মালয়েশিয়া থেকে শুরু করে সৌদি আরব, বিভিন্ন সময় আপনি দেখেছেন বিভিন্ন রকম এরকম সমস্যা তৈরি হয়েছে, কিন্তু সরকার অত্যন্ত দক্ষতার সাথে সেই সমস্যাগুলো সমাধান করেছে। আমি বিশ্বাস করি বাহরাইনের যে সমস্যা হয়েছে সেটা হয়তো খুব তাড়াতাড়ি সমস্যাটার সমাধান হবে, এবং ভিসার জটিলতা নিয়ে যে সমস্যা হয়েছে যারা যেতে পারতেছে না, আমি বিশ্বাস করি সেই সমস্যার সমাধান হবে। পাশাপাশি যারা কষ্ট করতেছেন, বিশেষ করে আটকা পড়ে আছে, তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, এবং অবশ্যই সরকার চেষ্টা করবে যত দ্রুত সম্ভব এই কষ্ট, যে মানুষগুলা কষ্ট করতেছে সেই মানুষগুলো সমস্যার সমাধান হবে। সরকার, আপনারা জানেন যে আমলাতান্ত্রিক একটা ঝামেলা থাকে, যে একটা সমস্যা হলে বেসরকারি ব্যবস্থাপনা যত দ্রুত হস্তক্ষেপ করে, সরকারি জিনিসগুলো কিছুটা সময় লাগে। তারপরে বর্তমান সরকার সকল ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করতেছে। আমি মনে করি যে প্রবলেমটা যে ডেফিনেটলি যেটা আছে সেটা সমাধান হবে, এবং ভিসা জটিলতা থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো আছে এটা সরকার অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করবে। আমার পক্ষ থেকে আমি যেটা বলতে পারি, আমি কথাটা আমার মানে এই জিনিসটাই জানা ছিল না, আমি অবশ্যই সরকারের বিভিন্ন পর্যায়ে চেষ্টা করব এই নিয়ে কথা বলার জন্য, এবং সমস্যাটা যত একটা দ্রুত একটা অ্যামিকেবল সলিউশন হয় সেজন্য অবশ্যই আমি কথা বলবো, এই প্রতিশ্রুতি দিতে পারি। পাশাপাশি যারা কষ্ট আছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, আশা করি তাড়াতাড়ি তাদের সমস্যার সমাধান হবে। আর আজকে আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য, দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি আপনাদের এই অনুষ্ঠানটা আরো সুন্দর হবে, স্বাবলম্বী হবে, সকল বাংলাদেশ ও সারা বিশ্বের মানুষ দেখবে এবং অবশ্যই উপকৃত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার অতিথি প্যানেলের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রবাস দর্পণ। আমি 1 মিনিট একটু একটা কথা বলি। জি জি বলেন। আচ্ছা, আমরা তো কষ্টে আছি, কষ্টটা আরো বেড়ে যায় যখন দেখি আমাদের কোম্পানিতে অন্য অন্য দেশের লোকেরা ছুটিতে যায়, তারা অলরেডি আইসে কিন্তু জয়েন করে ফেলছে। আমরাই শুধু বাংলাদেশের লোকরা আসলে যেতে পারতেছি না। আমাদের এই দুঃখটা এখানে আরো বেড়ে যায় যে শুধু আমাদের স্পন্সর বলে অনলি বাংলাদেশ ইজ ক্যান নট অ্যালাউড। আমরা তোমাদের জন্য কি করতে পারি? আমাদের কিছুই করার নাই। যা করার তোমাদের দেশের সরকারকে বলো যে আমাদের দেশের সরকারের সাথে যোগাযোগ করে যেন তোমাদেরকে একটা সুব্যবস্থা করে দেয়। আমাদের কষ্টটা এখানে যে আমাদের সংসদ বললেন যে সরকার চেষ্টা করেছে। আমি ওনার কাছে একটা প্রশ্ন করবো যে আপনি কি চেষ্টা করেছে, একটা শুধু প্রমাণ আপনার মাধ্যমে আগামী অনুষ্ঠানে ওনাকে দিতে বলবেন যে সরকার এই চেষ্টাটা তোমাদের জন্য করছে, কিংবা কোনো ডকুমেন্ট যদি থাকে। উনি বলছে যে মোহর আলাপ করবে, ওনাকে বলেন জাস্ট পররাষ্ট্রমন্ত্রীকে উনি ফোন করতে। আমরা তো হাজার চেষ্টা করেও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে পারি না, কিংবা আমরা সরকার যেখানে আমাদের খোঁজ নিবে, আমরা সরকারের দরজায় যায় নক করে আমরা সরকারকে পাচ্ছি না। তো উনি পারবে, উনি হয়তো ফোন করলে, উনি হয়তো চেষ্টা করলে ওনার কাছে অ্যান্সারটা আসলে উনি যেন আপনার মাধ্যমে আমাদেরকে জানায় যে সরকার এই কাজটা তোমাদের জন্য করছে, এই দেখো প্রমাণ আছে আমার কাছে। হোসেন ভাই, আমি আপনাকে একটু আমি জানাই, বিশেষ করে আমরা তো বিভিন্ন সব প্রোগ্রাম করি, আমাদের বিভিন্ন প্রতিটা প্রোগ্রামে একজন সাংসদ থাকেন আমাদের, আমরা এবং বিভিন্ন মন্ত্রী মহোদয় থাকেন। আমরা যতটুকু জানি, আমি যোগাযোগ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য একটা নতুন একটা প্যাকেজ করার প্রক্রিয়া চলছে, বাহরাইন শো একটা নতুন একটা প্যাকেজ, এবং কিভাবে সমস্যা সমাধান করা হয়। এটা হচ্ছে গণবহনের সংবাদ, যেটা আমার সাথে গতকালকে একজন সাংসদের কথা হয়েছে। আমি আমাদের মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করবো, যদি উনিও একটু যদি আসলে বাংলাদেশে যে আমলাতান্ত্রিক জটিলতা, এটা একটা বিশাল ব্যাপার। ওনারা আইনজীবীরা ওনারা চান কিছু করার, কিন্তু আমাদের জটিলতার কারণে অনেক সময় করতে পারেন না। এটা আমাদের একটু বুঝতে হবে। আমি আমাদের মাননীয় সংসদে অনুরোধ করবো যে আপনাদের বাহরাইনের ব্যাপারে উনি একটু, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যদি একটু কথা বলেন, তাহলে হয়তো আপনাদের উপকার হবে। সবাই ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী দিন অনুষ্ঠান দেখা আমন্ত্রণে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে।